মন্ত্রী সাহেবের ফোন এলো। আপনি হলেন আমাদের বাংলার মেয়েদের মধ্যে একটা দৃষ্টান্ত। একজন গৃহবধূ চাইলে কি করতে পারে সেটা আপনি দেখিয়ে দিয়েছেন। নিজের বড় বউয়ের সুনাম এমন করে অন্যের মুখে শুনলে একটু তো ভালো লাগারই কথা। মায়ের মুখে অনেক দিন পর হাসি ফুটলো। তারপর সবাইকে বোঝালাম বোতামের কথায় কিভাবে কেসের সমাধান হলো। কোনোদিন ওনাকে এরা ধরতে পারবে না। এই কথাটা শোনার পর না আমার কানে কিরকম একটা খটকা লাগে। বোতামের কথায় না আমার এই খটকাটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু সন্দীপ বাবুর এতগুলো খুনের উদ্দেশ্য জানা গেল অরূপের থেকে। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই অফিসার, নেই। আমার হাতে যদি সেরকম ক্ষমতা আসে না, আমি সারা পৃথিবীর যত গায়িকা আছে সবাইকে এইভাবে শেষ করে দেবো, শেষ করে। আমার তখন এই 20-21 বছর বয়স, জানেন। আমি কানপুরের ডেন্টাল কলেজে পড়ছি, আমার বাবা মা কলকাতায়। আমার বাবা ওই রত্নহার জেমস অ্যান্ড জুয়েলারি কোম্পানির মালিক। ছোট্ট পরিবার, সুখী পরিবার, থাকলো না, জানেন। আমার বাবা ওই বয়সে না কোথা থেকে গায়িকার পাল্লায় পড়লেন, কিরম একটা পাগলের মতন হয়ে গেলেন। এরম একটা বয়সে একটা কিরম নেশাগ্রস্ত একটা মানুষ চোখের সামনে দেখছি আমি দিনের পর দিন। আর তারপরে ওই গায়িকার পেছনে আমার বাবা নানান রকম খরচা করতে লাগলেন, নানান কিছু কিনে দেওয়া, বেড়াতে নিয়ে যাওয়া। আর একটা সময় আমি বুঝতে পারলাম যে ওই আমাদের দোকানের টাকা পয়সা গয়না গাঁটি সব বাবা ওই মহিলাকে দিয়ে দিতে লাগলো, জানেন তো। তারপর একদিন কি? প্লিজ কন্টিনিউ। লাজ লজ্জার মাথা খেয়ে আমার বাবা ওই মহিলাকে বাড়িতে আনলো। আমার মা বারণ করেছে, জানেন তো। আমার মা বলে চলেছে ওই মহিলাকে বাড়িতে না আনতে, অনেক অশান্তি করেছিল, কিন্তু আমার বাবা শোনেনি। আমার বাবা না তখন ওই মহিলাটাকে নিয়ে কিরম একটা পাগলের মতন দশা, তার মত্ত হয়ে আছে সেই মহিলাটাকে নিয়ে। আমার মা অনেক অশান্তি করেছিল, জানেন, কিন্তু আমার বাবা শোনেনি। সেই মহিলাকে সেই বাড়িতে এনে রাখলো, মার মুখের সামনে তার সঙ্গে ন্যাকামি। আর তারপরে শুরু হলো বাবাতে আর মহিলাতে মিলিয়ে আমার মার উপর অকথ্য অত্যাচার দিনের পর দিন। আমি কিছু জানতে পারিনি, জানেন। আমার মা ইচ্ছে করে আমায় কিছু বলেনি, পাছে আমার পড়াশোনার ক্ষতি হয়, আমি ডিস্টার্ব না। ভাবুন তো অফিসার, একটা বছর 45-এর মহিলা যে সারা জীবন ধরে সংসারটাকে তিল তিল করে গড়ে তুলেছে, সে হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলো যে তার কিচ্ছু নেই, তার সংসার নেই, তার একটা পয়সা নেই, তার বাড়িটাও বেহাত হয়ে গেছে। এবার আপনি বলুন তো সে কি করবে? কি করবে? কোথায় যাবে? কার কাছে হাত পাতবে? সমাজে কিভাবে মুখ দেখাবে? আমি এক আত্মীয়র কাছ থেকে খবর পাই যে আমার বাবা নাকি আমার মাকে ছেড়ে কোথায় উধাও হয়ে গেছে। আমি সেই শুনে সঙ্গে সঙ্গে বাড়ি ছুটে ফিরি। আর ফিরে দরজা ভেঙে দেখি আমার মা, আমার মা দাউ দাউ করে চলছে। আমি চেয়ে আছি তার দিকে, আমার কিছু করার নেই। মানুষটা আমার চোখের সামনে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। সংসারটা তছনছ হয়ে গেল একটা গায়িকার জন্য, একটা গায়িকার জন্য। এরকম বেশ কিছুদিন চলার পর সন্দীপের বাবা ব্যাংকে যত টাকা পড়েছিল, দোকানের গয়না, টাকা এবং বাড়ি বেচে কাউকে কিছু না জানিয়ে গায়িকার সঙ্গে উধাও হয়ে যায়। কি সাংঘাতিক পাজি লোক তো। খোঁজ নিয়ে দেখা গেল যে সন্দীপের বাবা ওর মায়ের নামে প্রায় 1 কোটি টাকা দেনা করে সে টাকা নিয়ে পালিয়ে গেছিলেন।
আসলে মাকে প্রচন্ড ভালোবাসতো সন্দীপ, তাই মায়ের এই অস্বাভাবিক মৃত্যুটাও মেনে নিতে পারেনি। সন্দীপের সাথে ওর বাবার আর কোনোদিন দেখা হয়নি? হ্যাঁ বৌমনি, সন্দীপের সাথে ওর বাবার অনেক পরে দেখা হয়। আসলে সন্দীপ ওর বাবার এই গায়িকাকে প্রতিশোধ নেওয়ার জন্য অনেক খোঁজে। যখন খুঁজে পায় তখন সন্দীপের বাবা সর্বশান্ত। আর সেই গায়িকা? সেই গায়িকা সন্দীপের বাবাকে ছেড়ে চলে গেছিলেন একদম নিঃস্ব করে। সন্দীপের সাথে দেখা হওয়ার কিছুদিন পরে সন্দীপের বাবা আত্মহত্যা করেন। আর তারপর থেকেই সন্দীপের মনের মধ্যে গায়িকাদের প্রতি চূড়ান্ত রাগ জন্মায়। ওর মাথার মধ্যে ঘুরতে থাকে যে গায়িকা মানেই এরকম। আর তারপরেই সন্দীপ মনে মনে ঠিক করে নেয় কোনো গায়িকাকে ও আর কারো জীবন নষ্ট করতে দেবে না, কোনো গায়িকাকেই ওর থাকতেই দেবে না, সবাইকে মেরে ফেলবে ও। এক্স্যাক্টলি তাই। অদ্ভুত কথা তো, একজন ঠকিয়েছে বলেও সবাইকে মারবে? কোনো যুক্তি আছে? আরে বাবা, যারা এসব খুন করে তারা কি যুক্তি মেনে কিছু করে? বৌমনি, ওই লোকটা নেক্সট টার্গেট তাহলে শুধু সঙ্গীতা নয়। যদি ধরা না পড়তো তাহলে তো এরকম অনেক গায়িকাকেই মারতো। অ্যাবসলিউটলি, আর ওর পরিকল্পনাও সেটাই ছিল। বৌমনি, তাহলে তো তুমি অনেক জনের প্রাণ বাঁচিয়েছো। মা, শুধু আমি নাকি? তোরা তো অরূপকে দেখিসনি, কি কায়দায় হাত থেকে রিভলভারটা নিয়ে নিল বাবা। তোমাকে নিয়ে যে কি গর্ব হচ্ছে বড়নাথ বউ, কি বলবো। আমাদেরও খুব আনন্দ হচ্ছে ঠাম্মা, কিন্তু কেন বলো তো? তুমি পুরো গল্পটা ঠিকঠাক শুনতে পেয়েছো বলে। আর বৌদি, তোকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি এই ট্যুরে বেরোনোর আগে পুরো কেসটা তুই ভালো করে গুছিয়ে বললি বলে। তুই যদি না বলতিস না, ট্যুরে গিয়ে অডিটে সমস্ত ভুল করতাম। এখন পুরো কেসের গল্পটা জানতে পেরে খুব শান্তিতে গিয়ে অডিটটা করতে পারবো। এই রাখ রাখ, বড়নাথ বউ বলো, তুমি কি চাও? আজ আমি কল্পতরু, তুমি যা চাইবে আমি তাই দেবো। এতগুলো মানুষের প্রাণ রক্ষা করেছে কি চারটিখানি কথা? বলো কি চাও? আজ কোনো কিছুতে মানা নেই, বলো। বৌমনি, এরকম চান্স কিন্তু বারবার আসবে না। চেয়ে নাও প্লিজ, চেয়ে নাও। ওঠা মা, যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ দেবো তো, বললাম তো। আমি কিন্তু দুটো জিনিস চাইবো, দিতে হবে কিন্তু। বলো। তোমার ছোট নাতি প্রেম করছে, ওর বিয়েটা তুমি দিয়ে দাও। প্রেম? ছোড়দা? ওমা, আমরা কেউ জানি না তো। তুমি জানলে কি করে বৌমনি? তবে রে বেটা, তুই ডুবে ডুবে জল খাচ্ছিস? বৌমনি, এই গোয়েন্দাগিরিটা কিন্তু আমি করেছি। তা বাবা, প্রেমটি তুমি করছো কার সাথে? সে কন্যাটি কে? এই কোনো উকিল নাকি? বৌমা, মানে যদিও তাকে আমারই গার্লফ্রেন্ড বলা হয়েছিল, কারণ তাহলে কি কার্ড, প্রেমপত্র সব তো আমার ঘর থেকে পাওয়া গেছিল, তাই তো হিসেব মতন আমারই তাকে বিয়েটা করা উচিত, তাই না? চুপ করে দাঁড়াও না, যত বাজি বাজি কথা। বিয়ে? কে বিয়ে? কার সাথে? উফ বাবা, মাছলাম মহুয়া শাকচুনি তাহলে আমার ছেলের ঘাড় ভার করেনি তো? ও ঠাম্মা, বলো না। ও ঠাম্মা, বলো না, দেবে তো বিয়ে নাকি? বেশ, দিলুম টাবলুর বিয়ে। এবার আমার দ্বিতীয় আবদারটা শুনবে তো নাকি? হ্যাঁ শুনবো, বলো। তুমি নন্দাকে বিউটি পার্লারটা করার অনুমতি দাও ঠাম্মা। ও ঠাম্মা, দেবে না অনুমতি? বলো না, তুমি কিন্তু আমাকে বলেছো আমি যা বলবো তুমি তাই করবে। ও আমার কল্পতরু, তথাস্তু বলো না। তথাস্তু।
মেজনাথ বউ বিউটি পার্লার করবে। তাহলে মেজো বৌদি এবার শুধু আমাদেরকে নয় বাইরের সব গায়কে সাজাবে। আমি তোমার ফার্স্ট কাস্টমার হব। হ্যাঁ, গিনিপিগ হিসেবে তুই বেস্ট। একদম ফালতু কথা বলবি না। দিদি ভাই, থ্যাংক ইউ। আমি তোমায় ভুল বুঝেছিলাম দিদি ভাই। আর মনে হয়েছিল তুমি আমার পার্লারের কথা কাউকে আর বলবে না। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ। কি নন্দা, আমি তো তোমায় অনেকদিন আগেই বলেছিলাম বৌদি শুধু একার নয়, সবার কথা ভাবে, আমাদের বাড়ির সকলের কথা ভাবে বৌদি। আর বৌদি তোকে হ্যাটস অফ, সেই করেই ছাড়লি। হ্যাঁ, क्या बात है? সবই তো বুঝলাম বৌমণি, কিন্তু মাকে রাজি করাবে কে? বড় বৌমা, ও বড় বৌমা, মাথা ফাটিয়ে বাড়ি ঢুকেছো, কোথায় একটু বিশ্রাম নেবে আর তোরা ছেকে মেকে ধরেছিস এবার গল্প শোনার জন্য? না না মা, ওরা একটু বায়না করছিল যে যাকে যাকে ঠিক আছে, ওই মন্ত্রীর কাছ থেকে লোক এসছে, তোমাকে ডাকছে। আমি কি যাব? হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। আরে মন্ত্রীর কাছ থেকে লোক এসেছে, চল 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 চল। দেখো সবাই হুড় করে বেরিয়ে চলে যাবে। আমিও যাই, দেখি কি কাণ্ডটা। না না, আপনি কোথায় যাবেন? আপনি ঘরে চলুন। আপনার নন্দা, দেখলে তো, এই হচ্ছে আমাদের বৌদি। তুমি তো বৌদিকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলে না নন্দা। হ্যাঁ মানছি, আমি ভুল করেছিলাম, কিন্তু এটা আমার আর আমার দিদি ভাইয়ের ব্যাপার। তুমি এই ব্যাপারে নাক গলাচ্ছ কেন বলো তো? হ্যাঁ ধরুন ম্যাডাম। অনেক অনেক ধন্যবাদ। স্যারকে বলবেন আমার তরফ থেকে। হ্যাঁ বলবো, স্যার তো আপনার বিরাট ফ্যান, সবসময় আপনার কথা আমাদের বলেন। আমি তাহলে আসছি ম্যাডাম, নমস্কার। নমস্কার। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, বৌমনি, মিনিস্টার ফুল দিয়েছে দেখ। তো অভয় বিশ্বাস তো তোমার একদম ফ্যান হয়ে গেছে বৌমনি। দেখো কি সুন্দর বকেটা। এক্সকিউজ মি, আচ্ছা পরমা মিত্র কি এখানে থাকেন? আরে আপনি কি ব্যাপার, এইভাবে ঢুকে আসছেন কেন? আপনাদের মধ্যে পরমা মিত্র কে আছেন? আমার না খুব দরকার ওনার সঙ্গে একটুখানি, প্লিজ বলবেন প্লিজ। হ্যাঁ বলুন, আমি পরমা মিত্র। নমস্কার, আমি রুচি সেনগুপ্ত। আসলে খবরে ওনার নামটা দেখলাম। আপনার সাহায্য আমার খুব প্রয়োজন। কিরকম সাহায্য? বলছি ওই আমার স্ত্রী, মানে আমার ওয়াইফ, ও একটা অন্য লোকের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। কিরকম সম্পর্ক? পরকীয়া। পরকীয়া হয় জানেন না? আমি শিওর জানেন ও প্রেম করছে। এখন আমার জানতে হবে ও গতিবিধিটা কি, লোকটাকে। সেই জন্য আপনার সাহায্য আমার খুব দরকার। আমাকে প্লিজ একটু হেল্প করবেন। হ্যাঁ প্লিজ একটু হেল্প করবেন। দেখুন, এটা না আপনার ব্যক্তিগত ব্যাপার। এত রাতে আমার বাড়িতে এসে এইসব কথা বলাটা ঠিক। আর আমি না এই ধরনের কেস একদম করি না, জানেন তো রুচির বাবু। আপনি বরং অন্য কোনো গোয়েন্দার কাছে যান, যারা এই ধরনের কেস ইনভেস্টিগেট করে থাকেন। আমি ঠিক। নমস্কার। প্লিজ একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন। আমি বলছি এটা খুব সিরিয়াস ব্যাপার, কিন্তু এটার মধ্যে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন রয়েছে। হ্যাঁ, আপনি পুরো কথাটা আমার ভালো করে শুনুন। আমি কি করব শুনে বলুন? আমি বললাম তো এই ধরনের কেস আমি করি না। আপনি অন্য কারোর কাছে যান। আপনি ডিটেকটিভ, আপনি একটা লোককে খুঁজে বার করতে পারবেন না? হ্যাঁ না, আপনি বুঝতে পারছেন না। আরে লোকটা কে আমাকে তো জানতে হবে। আমি না জানতে পারলে লোকটা আমাকে খুন করে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে। না রুচির বাবু, আমি একটা কথা বুঝতে পারছি না। আপনার স্ত্রীর যদি কারোর সাথে সম্পর্ক থেকেও থাকে, তার জন্য আপনাকে খুন হতে হবে কেন? আমার মনে হয় উনি বোধহয় একটু বেশি ভাবছেন। বল। আপনি হাসছেন? এটা সিরিয়াস ব্যাপার, একটা লাইফ থ্রেট রয়েছে। আপনি ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না কিন্তু, প্লিজ প্লিজ ওকে। শুনুন, উনি আপনাকে কি বললেন? উনি এই ধরনের কেস হ্যান্ডেল করেন না।
শহরে আরো তো এরকম অনেক প্রাইভেট ইনভেস্টিগেটর আছেন, আপনি প্লিজ তাদের কারো একজনের কাছে যান প্লিজ। প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কেসটা ঠিক অনেক রাত হয়ে গেছে, আপনি এবার তাহলে ও তাহলে আপনি আমার কেসটা নেবেন না? আচ্ছা কি জ্বালা বাবা, ওনার বউ কার না কার সাথে প্রেম করে বেড়াবে, আর সেই প্রেমিককে খুঁজে দিতে হবে তোমাকে। উফ। বিশ্বাস লোকটা কিন্তু আরে অরূপ এসো দেখো মন্ত্রীর অফিস থেকে কি পাঠিয়েছে। ওয়াও, কনগ্রাচুলেশনস বৌমনি। কিসের আওয়াজ? অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে তো। আমাদের বাড়ির একদম কাছেই আওয়াজটা হয়েছে। তাহলে অ্যাক্সিডেন্টটা কি আমাদের বাড়ির কাছেই হলো নাকি? দেখি এই লোকটা তো একটু আগে এসেছিল আমার সাথে কথা বলতে। এখানে এইভাবে অ্যাক্সিডেন্ট হলো কি করে? এসেছিল না একটু আগে আমার সাথে কথা বলতে? এসেছিল। হ্যাঁ বৌমনি তুমি যাও, আমি দেখছি বৌমনি। সাহায্য চেয়েছিল, বলছিল ওকে কে মেরে এক্ষুনি এসেছিল, লোকটা বেঁচেছিল একটু আগে আমার সাথে কথা বলে গেল, একটু আগে কথা বলে গেল। বৌমনি তুমি চলো প্লিজ, চলো বৌমনি প্লিজ চলো, অরূপ দেখে নেবে। তুমি চলো, অরূপ দেখে নেবে। তুমি চলো বৌমনি, তুমি যাও, আমি দেখছি। চলো বৌমনি, বাড়ি চলো, অরূপ দেখছে প্লিজ তুমি চলো, আমি দেখছি, এবার নিয়ে যাও। চলো তুমি চলো। আচ্ছা তোদের আক্কেল গম্মি বলে কিচ্ছু হবে না? হ্যাঁ দেখছিস কদিন ধরে বড় বৌমার ওপর দিয়ে কি যাচ্ছে, আর হাঁ করে দাঁড়িয়ে রইলি মেয়েটা চলে গেল। আরে মা তুমিও চেঁচাচ্ছ কেন বলো তো? গেছে তো টাবলু আর অরূপ, তুমি তো চিন্তা করো না। হ্যাঁ তারা চিন্তা বাড়ায় কমায় না। মা বলছি একবার আপনার ছেলেকে গিয়ে বলবো দেখতে। ওই তো দিদি ভাই। কি হয়েছে? মিমি একটু জল নিয়ে আয় না। দিদি ভাই বসো এখানটা বসো। বড় বৌমা কি হলো? বড় বৌমা হ্যাঁ বসো 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 বসো। তোর শরীর খারাপ করছে? টাবলু বাইরে কি হয়েছে রে? অ্যাক্সিডেন্ট? আরে এই মাত্র যে লোকটা আমাদের বাড়িতে এসেছিল না, হ্যাঁ মানে বৌমনি যার কেসটা নিল না, ফিরিয়ে দিল। হ্যাঁ লোকটা খুব জোর করছিল বৌমনিকে। হ্যাঁ ওই লোকটাই আমাদের বাড়ির জাস্ট বাইরেটাতেই গাড়ি চাপা পড়েছে। ওমা সে কি রে? গাড়ি চাপা পড়েছে? কি গাড়ি চাপা পড়েছে? বেঁচে আছে তো? আমি ঠিক জানি না, হসপিটালে পাঠানোর একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কি অবস্থা সেটা। ওই তো বড়নাথ বউ এসে গেছে, দেখো। ওমা কি কি হয়েছে তোমার? মুখখানা এই জন্য আমি তোমার উপর রাগ করবো এবারে। এত হুড়মুড় করে না বলে বেরিয়ে গেলে কেন? ঠাম্মা শোনো তুমি আমার সঙ্গে একটু শোনো। কি বল না কি? আরে দাঁড়াও না, বলছি বৌমনিকে এখন কিছু বলো না, বৌমনি খুব শক পেয়েছে। ওমা বড়নাথ বউর কিসের শখ হয়েছে যেটা আমি জানি না? মা এটা অন্য ব্যাপার। বড় বৌমা লোকটাকে তো হসপিটালে নিয়ে গেছে, তুমি এত চিন্তা করো না। আমি বুঝতে পারছি গো দিদি ভাই, শুভ্র যখন মারা গেছিল না আমারও ঠিক এই একই রকম অবস্থা হয়েছিল। এই টাবলু অরূপকে একটা ফোন করতো, জিজ্ঞেস করতো লোকটাকে কোন হসপিটালে নিয়ে গেল। আমি যাবো একবার।
না, তুমি যাবে না। না মা, আমাকে না না, মা মা করলেও হবে না। পৃথিবীর রসাতলে চলে গেলেও তুমি বেরোবে না। সকাল থেকে তোমার ওপর দিকে কি ঝড় বয়ে যাচ্ছে, হ্যাঁ? আর তুমি বেরোতে চাইছো? রক্তারক্তি কাণ্ড হয়ে গেল। তোমার শরীরের কথাটা একটু তো ভাববে, হ্যাঁ? এরকম কি তোমার অভ্যেস ছিল? আজ যদি তুমি অসুস্থ হয়ে বিছনায় শুয়ে পড়ো, আমি কিন্তু তোমার সেবা করতে পারবো না। ঠিক, একদম ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। শোনো, তোমার এই শরীরের অবস্থা, এখন বেরোবে না। হ্যাঁ, যতদিন না তুমি সুস্থ হচ্ছ ততদিন তুমি বেরোবে না, এই আমি বলে দিলাম। আমার শেষ কথা। এরপর তুমি কথা রাখবে কি রাখবে না সেটা তোমার ব্যাপার। বড়নাথ বউ, যাও যাও যাও, তুমি কি একটু বিশ্রাম নাও। দেখো তো মুখটার কি অবস্থা হয়েছে, হ্যাঁ? একদম শুকিয়ে গেছে। সত্যি দিদিভাই একটু রেস্ট নাও তো তুমি। হ্যাঁ, যাও।